মাত্র 17টা এমসিকিউতে, মাত্র 17টা এমসিকিউ করলেই সপ্তম অধ্যায় ফিজিক্সের তুমি এমসিকিউ, সকল এমসিকিউ পারবে। বিষয় হচ্ছে না? তো অবশ্যই ক্লাসটা সম্পূর্ণ দেখো, ইনশাল্লাহ পারবে। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম সকলকে মনুর মঞ্জিল একাডেমির পক্ষ থেকে। ফিজিক্স এমসিকিউ শর্টকাট সিরিজের আজকের আমরা পদার্থবিজ্ঞানের সপ্তম অধ্যায় করতে যাচ্ছি। ইতিপূর্বেই আমরা এই সিরিজে অষ্টম অধ্যায়টার এমসিকিউ করেছি এবং তোমরা জানো যে আমরা কিন্তু ইতিমধ্যেই তোমাদের এসএসসি সাবজেক্টের সিলেবাসে যেগুলো অধ্যায় রয়েছে মোটামুটি সবগুলোই মোটামুটি কভার করা হয়েছে। ওকে, 4টা প্রশ্ন যাতে তুমি অ্যান্সার করতে পারো সেভাবেই কিন্তু আমি এই অধ্যায়গুলো কিন্তু আমি করাইছি। এই যে অধ্যায়গুলো আমি করাইছি এগুলো করলেই তুমি 4টা প্রশ্ন ইনশাল্লাহ কমন পেয়ে যাবে। আর কি লাগে? ওকে, এগুলো তো করলেই 4টা প্রশ্ন এসেই যায়। 5টা অধ্যায় করাইছি, 4টা প্রশ্ন তুমি এখান থেকে ইজিলি সলভ করতে পারবে। আমি আমার ক্লাসগুলিতে কিন্তু খুব সহজে আমি করার চেষ্টা করেছি। তো তোমরা করে নেবে সেগুলো অধ্যায়গুলো যদি চাও। এই ইউটিউব চ্যানেলেরই প্লে লিস্টে রয়েছে, প্লে লিস্ট চেক করলে পেয়ে যাবে। আমি এমসিকিউ করি। তো আজকে আমরা সপ্তম অধ্যায়ের এমসিকিউগুলো করি। এখানে বলা হচ্ছে যে স্পন্দনরত কণার গতির সামগ্রিক অবস্থাকে কি বলা হয়? স্পন্দনরত কণার সামগ্রিক অবস্থাকে কি বলা হয়? সেটা কি দশা বলা হয়। কারণ কারণ দশা কেন বলতেছি? দেখো, আমরা যদি একটা আমরা যদি তরঙ্গ দৈর্ঘ্য যদি নেই, এই তরঙ্গ দৈর্ঘ্যের এখানে রয়েছে কি তরঙ্গ চূড়া বা শীর্ষ। ওকে, অর্থাৎ উপরে যেটা তরঙ্গ চূড়া বা শীর্ষ এবং নিচে যেটা এখানে এটা হচ্ছে তরঙ্গ পাদ। ঠিক আছে, তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ পাদ। তো কথা হলো যে তাহলে আমরা বলতেছি যে উপরে যেটা এটা হচ্ছে তরঙ্গ শীর্ষ, নিচে হচ্ছে তরঙ্গ পাদ। বুঝলাম। এখন এই তরঙ্গটাকে থেকে আমরা যদি বিবেচনা করি এ থেকে বি পর্যন্ত, অর্থাৎ এই যে তরঙ্গ এখানে এ ধরলাম, এখানে বি ধরলাম, তো এ থেকে বি পর্যন্ত একটি পূর্ণ স্পন্দন। এটাকে আমরা কি জানি? এ থেকে বি পর্যন্ত এটি একটি একটা পূর্ণ স্পন্দন। আবার এই তরঙ্গ যেতে, অর্থাৎ এ থেকে বি পর্যন্ত যেতে কত সময় লাগে, ঠিক আছে, এ থেকে বি পর্যন্ত যত সময় লাগছে সেই কথা যদি বিবেচনা করা যায় তাহলে সেটা হবে কি একটা পর্যায়কাল। আবার এ থেকে বি এর যে দূরত্ব এটাকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য, কতটুকু দূরত্ব সেটা আবার তরঙ্গ দৈর্ঘ্য, তাই তো। তো আবার তরঙ্গের শীর্ষ চিন্তা করলে আমরা তরঙ্গের উষা যেটা, অর্থাৎ তরঙ্গটার এই যেটা এটা শীর্ষ বা তরঙ্গ পাদ, ওই তরঙ্গ শীর্ষ, আর নিচে যেটা তরঙ্গ পাদ, যেটা বলতেছিলাম। তো এই যে সামগ্রিক যে অবস্থাগুলো এই সকল কিছুকে মিলেই যেটাকে আমরা প্রকাশ করতে পারি সেটা হচ্ছে দশা। এই সকল অবস্থা আমরা যে নামে ডাকবো সেটা হচ্ছে স্পন্দনরত কণার গতির ক্ষেত্রে সেটা হচ্ছে দশা। তাহলে সামগ্রিক একটা অবস্থাকে আমরা একটা তরঙ্গের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? সেটা হচ্ছে দশা। তাহলে অ্যান্সার হবে আমাদের ক। ওকে, তো আমি কিন্তু প্রত্যেকটা ব্যাখ্যা রয়েছে এমসিকিউর। তো চলো এরপরে দেখো 2 নম্বর এমসিকিউতে কি বলা হয়েছে যে কোনটি বিপরীত দশায় আছে। তো এটাকে তোমরা যদি না বুঝতে পারো আমি একটুখানি এঁকে দিই। সেটা হচ্ছে যে এরকম এরকম রয়েছে, এখানে পি আছে, এখানে আর আছে, এখানে পি প্রাইম আছে, এখানে আর প্রাইম আছে, আর মাঝখানে কিন্তু এস এস। ওকে, এটা তো দেখো তো এখানে আমাদের পি আছে আর পি পি আছে, দেখো পি আছে, এখানে আর আছে, মাঝখানে তো এসি আছে, এখানে পি প্রাইম আছে, এখানে আর প্রাইম আছে। তো বলছে যে কোনটা বিপরীত দশায় আছে। বিপরীত দশায় কি আছে? বিপরীত দশা এখানে রয়েছে, দেখো তো
বিপরীত দশা যদি বলা হয় তাহলে আমাদের এখানে যদি বলতে হয় তাহলে যে আমরা এখানে আরেকটা অপশন এখানে এখানে অ্যাড করেছি, এটা কোনো কাজের নয়, এটা এমনি, এটা কোনো কাজের নয়, ঠিক আছে, এটা কোনো কাজের নয়। তো এখানে দেখো ক খ গ ঘ এখানে অপশনে এখানে কি বলা আছে, প্রথম কয়ে বলা আছে পি, পি এবং পি প্রাইম। আচ্ছা তুমি দেখো তো, তুমি দেখবা বিপরীত দশা, তাই তো। তো পি আর পি প্রাইম কি বিপরীতে আছে নাকি একই রেখা বরাবর আছে? যেহেতু সোজা রয়েছে সেহেতু এটা বিপরীত দশায় কখনোই হতে পারে না, সোজা রয়েছে, তাই তো। আর বলছে আর এবং আর প্রাইম, দেখো তো আর এবং আর প্রাইম, এটা তো আর আর এটা আর প্রাইম, এটাও কি একই দশায় আছে না, একই লাইন বরাবর আছে না, একটা উপরে একটা নিচে এরকম তো নাই, তাহলে তো বিপরীত না। ওকে, এরপরে দেখো বলছে এস আর এস প্রাইম, এটা কিন্তু এস আর এটা হচ্ছে এস প্রাইম, ভালো কথা, এস প্রাইম এটা হয়তো বোঝা যাচ্ছে না, তো একটা হচ্ছে এস আর একটা এস প্রাইম, দুইটাই কিন্তু একই রেখা বরাবর, সুতরাং এটা বিপরীত দশাও বলতে পারবো না, ঠিক আছে। এবার কি বলছে পি এবং আর, দেখো তো পি এবং আর এই দুইটা বিপরীত দশায় আছে না, আছে। আমাদের অ্যান্সার কিন্তু এরপরে দেখো তো পি প্রাইম এবং আর প্রাইম উভয়টাই কিন্তু বিপরীত, এটাও বিপরীতে এটাও বিপরীতে, তো আমাদের অ্যান্সার কিন্তু দুইটা হবে, এখানে আমাদের অ্যান্সার দুইটা হবে, একটা হচ্ছে কি পি আর হচ্ছে আর, আর পি প্রাইম আর আর প্রাইম, ওকে, দুইটাই অ্যান্সার হবে, কিন্তু আমাদের এখানে অপশনে নাই, অপশনে আছে পি আর, তাহলে আমাদের অ্যান্সার তাহলে আমরা বলতে পারি পি এবং আর দুইটা বিপরীত দশা আছে। আমাদের অপশনে যদি থাকতো হচ্ছে কি পি প্রাইম আর আর প্রাইম, এই দুইটা যদি থাকতো তাহলে এটা দুইটাকে আমরা অ্যান্সার হিসাবে ধরতাম, ওকে। অবশ্যই এখানে আমি ব্যাখ্যা খুব সুন্দরভাবে ব্যাখ্যা কিন্তু করে দিয়েছি, ওকে, তোমরা এটা পড়লে বুঝতে পারবে। 3 নম্বর এমসিকিউতে বলা হচ্ছে যে কম্পাঙ্ক এবং পর্যায়কালের মাঝে সম্পর্ক, পর্যায়কাল এবং কম্পাঙ্কের মাঝে সম্পর্ক, বা কম্পাঙ্ক এবং পর্যায়কালের মাঝে সম্পর্ক বলছে। তো তুমি এটা কি, আমরা একটা সূত্র জানি না, সূত্রটা কি? আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু ওয়ান বাই টি, এই সূত্রটা আমরা জানি হবে। সপ্তাহ অন্তে যেহেতু পড়তেছো বা পড়েছো সেহেতু তুমি কি জানো, সূত্রটা জানো। তো এই সূত্র থেকে এফ ইজ ইকুয়াল টু ওয়ান বাই টি, এই সূত্র থেকে তুমি কি করতে পারো, এই যে এফ ইজ ইকুয়াল টু ওয়ান ভাগ টি, এই সূত্র থেকে আমরা কি বলতে পারি আবার, এই টি ইজ ইকুয়াল টু ওয়ান বাই এফ, তাহলে এই জিনিসটা যদি অপশনে থাকে এটাও সঠিক। আবার একটুখানি আমরা একটু অটো ডিটেক্ট দিয়ে দিই, তাহলে আমাদের মুছতে সহজ হবে, ওকে। তো তাহলে আমরা কি বলতে পারি, অন টি ইজ ইকুয়াল টু ওয়ান বাই এফ যদি থাকে অপশনে তাহলে সেটাও সঠিক, ওকে। আমাদের কিন্তু বলছে পর্যায়কাল অর্থাৎ কি টাইম এবং কম্পাঙ্ক, আমরা জানি কম্পাঙ্ককে আমরা এফ দ্বারা প্রকাশ করি, তো টি এবং এফ এর কোন সূত্রে আছে আমরা জানি এফ ইজ ইকুয়াল টু ওয়ান বাই টি এই সূত্রে আছে, ওকে। আচ্ছা, আবার দেখো তো আমরা এই একই সূত্র থেকে অর্থাৎ এফ ইজ ইকুয়াল টু ওয়ান বাই টি এই সূত্র থেকে আমরা আবার বলতে পারি কি এফ টি ইজ ইকুয়াল টু কি ওয়ান বলতে পারি। তাহলে আমাদের তিনটা জিনিস আমি এখান থেকে পাবো এই একটা সূত্র থেকে, এফ ইজ ইকুয়াল বাই টি, ঠিক আছে। তাহলে এই এফ টি ইজ ইকুয়াল টু ওয়ান আবার বলতে পারি টি ইজ ইকুয়াল টু ওয়ান বাই এফ, তাহলে এই যে কোনো একটা যদি অপশনের ভিতরে থাকে সেটা সঠিক। তো এখানে আমরা দেখতে পাইতেছি যে আমাদের অপশনে এফ ইজ ইকুয়াল টু ওয়ান বাই টি আছে এবং সোজা সূত্র, এই ছোট হাতের টি অনেক সময় দিতে পারে কিন্তু ছোট হাতের টি কিন্তু হবে না, খেয়াল রাখতে হবে, এটা বড় হাতের টি আমাদের পর্যায়কাল, তাহলে পর্যায়কাল এবং কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক অবশ্যই বড় হাতের ওয়ান বাই এফ ইজ ইকুয়াল ওয়ান বাই টি, এটা অপশনে আছে এটাই সঠিক। আবার যদি অপশনে যদি আমাদের
এটা থাকতো টি ইজ ইকুয়াল টু 1/5, এটাও সঠিক হতো, বা এফ টি ইজ ইকুয়াল টু 1, এটাও সঠিক হতো। অর্থাৎ আমি একটা এমসিকিউ থেকে সকল এমসিকিউ তোমাকে মোটামুটি সেই রিলেটেড সকল কিছু বুঝিয়ে দিচ্ছি। তো 4 নম্বর এমসিকিউ বলছে কম্পাঙ্ক বৃদ্ধি পেলে কোনটা কমবে। কি বলছে? কম্পাঙ্ক বৃদ্ধি পেলে কোনটা কমবে, তাই তো? আচ্ছা, তুমি তো দেখো তো, আমরা কি জানি কম্পাঙ্ক, তাই তো? কম্পাঙ্ক এফ ইজ ইকুয়াল টু কি 1/t। তো এফ এর সাথে টি এর সম্পর্ক কি, মানে এই কম্পাঙ্কের সাথে পর্যায়কালের সম্পর্ক অবশ্যই ব্যস্তানুপাতিক। তাহলে কম্পাঙ্ক যদি বৃদ্ধি পায় তাহলে পর্যায়কাল কমবে, তাই তো? এটা তো খুব সহজেই আমরা জানি, তাই তো? আচ্ছা, তাহলে অবশ্যই আমাদের গ অ্যান্সার হবে। আমরা কি জানি ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, তাহলে বা আমাদের এফ ইজ ইকুয়াল টু ভি ভাগ ল্যামডা হবে। একটুখানি মিস্টেক হয়ে গেছে, তাহলে অবশ্যই এই কম্পাঙ্কের সাথে অবশ্যই এই আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে অবশ্যই আমাদের পর্যায়কাল হবে এবং তরঙ্গ দৈর্ঘ্য হবে। 5 নম্বর যে এমসিকিউটা রয়েছে সেটা করব। এখানে বলা হচ্ছে যে তরঙ্গের সাথে কোনটি সঞ্চারিত হয়? অবশ্যই শক্তি, ঠিক আছে? অবশ্যই শক্তি সঞ্চারিত হয়, তরঙ্গের সাথে অবশ্যই শক্তি সঞ্চারিত হয়। কেমনে? দেখো, যখন বিয়ে বাড়িতে তুমি বক্সটা বাজে তখন বুকটা কেঁপে যায় না? ধুক ধুক করে কেঁপে যায়, মানে কি শব্দটা এসে তোমাকে আঘাত করে, তাহলে শব্দটা এক ধরনের শক্তি নিয়ে তোমাকে আঘাত করে। তাই অবশ্যই তরঙ্গ, এই যে শব্দের যে শক্তিটা তরঙ্গের সাথে, তরঙ্গ এই যে শব্দটা তরঙ্গের মাধ্যমে আসতেছে, তো এটা কি অবশ্যই একটা এক ধরনের শক্তি, শক্তি নিয়েই তো তোমাকে ধাক্কা দিচ্ছে, তাহলে অবশ্যই তোমাকে এটা তরঙ্গের সাথে অবশ্যই শক্তি। এরপর দেখো বলছে যান্ত্রিক, কোনটি যান্ত্রিক তরঙ্গ? কোনটা যান্ত্রিক তরঙ্গ? সেটা হচ্ছে শব্দ। কেন? ব্যাখ্যাটাও আছে। শব্দ হলো যান্ত্রিক তরঙ্গ। এছাড়া যে কোনো জিনিস হতে যদি শব্দ, যে কোনো জিনিস থেকে যদি শব্দ তৈরি হয় সেটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ, ঠিক আছে? তো এখানে দেখো তো, যে কোনো জিনিস থেকে শব্দ তৈরি হলে সেটা যান্ত্রিক তরঙ্গ। এখন আলো কি শব্দ তৈরি করে? না। বেগ হবে না, পর্যায়কালও হবে না, তাহলে অবশ্যই যে কোনো জিনিস থেকে শব্দ হলেই সেটা যান্ত্রিক তরঙ্গ, ঠিক আছে? আলোটা হচ্ছে কি তরঙ্গ নয়, আলো হচ্ছে তড়িৎ চুম্বক তরঙ্গ। আলোটা হচ্ছে কি তড়িৎ চুম্বক তরঙ্গ। বাকি অপশনগুলো এমনি দেওয়া, ওগুলো তো বুঝতেই পারতেছি। ওকে, এখন আমরা একটা জিনিস জানবো, সেটা হচ্ছে শব্দের তীব্রতা। তীব্রতাকে আই দ্বারা প্রকাশ করা হয় এবং বিস্তার হচ্ছে এ দ্বারা। সঠিক সম্পর্ক হচ্ছে উই নো দ্যাট, যে তীব্রতা এবং বিস্তারের সম্পর্ক আই সমানুপাতিক এ স্কোয়ার। ওকে, বা বলতে পারি √i সমানুপাতিক এ, বলতে পারি। এই দুটো আমাদের দুটো সম্পর্ক জানলে আমরা অনেক ম্যাথগুলো করতে পারবো। এখন আমরা করবো আর কি, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক টঙ্ক এগুলো আসে, এই জন্য সূত্রটা জানানো। দেখো তো, বলছে এখানে কি শব্দের বিস্তার দ্বিগুণ হলে শক্তি কত গুণ হবে? শক্তি তো তীব্রতা, শব্দের তীব্রতা বা শব্দের শক্তিকে আমরা তীব্রতা বা শক্তিকে আই সমানুপাতিক এ স্কোয়ার। এখন বলছে বিস্তার যদি দ্বিগুণ হয়, বিস্তার দ্বিগুণ হলে অর্থাৎ বিস্তার যদি দ্বিগুণ হয় তাহলে কত হবে? 4। তাহলে এই যে 2 এর মানটা যদি 2 হয় তার স্কোয়ার মানে 4, আর এই 4 এই এর মান যদি 4 হয় আর এর সমানুপাতিক বা সমান মানটাই হচ্ছে কি শক্তি। ওকে, তাহলে আমাদের অবশ্যই অ্যান্সার হবে কি 4। ওকে, এই যে এখন আমরা এই তীব্রতা শক্তি, এটা খুব সহজে কিন্তু আমার এখান থেকে আমার ব্যাখ্যা রয়েছে, আমি ব্যাখ্যা করেই দিচ্ছি। এখন দেখো তো, যদি বলে এরকম যদি প্রশ্নটা এমনভাবে করা হতো যে তীব্রতা 4 গুণ পেতে বিস্তার কত গুণ বাড়াতে হবে, অর্থাৎ তুমি তো দেখো তো জিনিসটা বুঝো, বলছে তীব্রতা, যদি প্রশ্নটা এখন উল্টাই দেয়
বলছে তীব্রতা যদি 4 গুণ পেতে হলে বিস্তার কত গুণ বাড়াতে হবে, অর্থাৎ তীব্রতার মান আই এর মান যদি 4 পেতে হয় তাহলে বিস্তার এ এর মান কত হওয়া লাগবে, তো 4, তাই তো। তো 4 যদি পেতে হয় তাহলে অবশ্যই এই আই এর রুট করে দিলেই হয়ে যাবে 2। ওকে, অবশ্যই 2 গুণ। ওকে, একদমই সহজ। এভাবে কিন্তু প্রশ্ন দিতে পারে। তো তুমি তো এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে, খুব সহজে তোমরা পেরে যাবে। তো এখন আমরা পরবর্তী আমাদের যে এমসিকিউ রয়েছে সেটাতে আমরা করব। পরবর্তী এমসিকিউতে বলা হচ্ছে যে শব্দের প্রতিধ্বনির সময় কোনটি ঘটে, শব্দের প্রতিধ্বনির সময় কোনটা ঘটে। প্রথমে বলছে প্রতিফলন, প্রথমে বলা হয়েছে প্রতিফলন, তারপরে বলছে প্রতিসরণ, উপরিপাতন, আর বলা হচ্ছে কি ক এবং খ উভয়টাই। তাহলে এখানে অ্যান্সার কি হতে পারে, সেটা হচ্ছে শুধুমাত্র প্রতিফলন। কেননা প্রতিফলনটা কি, প্রতিফলনটা হচ্ছে কোনো কিছু জিনিস একটা মাধ্যম থেকে যাওয়ার সময় আরেকটা মাধ্যমে যাওয়ার সময় কি সেটা আবার কি আবার আরেক মাধ্যমে সেই আগের মাধ্যমে ফিরে আসে, এটাকে আমরা তো প্রতিফলন জানি, এটা আলো প্রতিফলনে আমরা এটা জেনে আসছি। তো শব্দের প্রতিধ্বনির ক্ষেত্রে একটি পৃষ্ঠে বাধা পেয়ে, তো শব্দের ক্ষেত্রে এটাও জিনিসটা এমন নিতে হয় যে একটা মাধ্যম পৃষ্ঠ, এখানে শব্দ আমি কথা বলছি যে ব্যক্তি এই শব্দটা আবার ফিরে আসে, আগের মাধ্যমেই তো ফিরে আসতেছে, তো এটাকে শব্দ প্রতিফলন আমরা বলতে পারি, প্রতিধ্বনিতা ফিরে আসতেছে, তাই তো। তাহলে এটা আমরা কিন্তু বলতে পারি যে শব্দের প্রতিফলন তাহলে ঘটে প্রতিধ্বনির ক্ষেত্রে। এখন যদি বলি প্রতিসরণ, প্রতিসরণ হইতে গেলে 2টা মাধ্যম হওয়া লাগবে এবং সেই মাধ্যমে কি কি হতে হবে, প্রতিসরণ। এই যে এক্ষেত্রে একটি মাধ্যম ব্যবহৃত হয়, কিন্তু যখন দেখা যায় 2টা মাধ্যম ব্যবহৃত হচ্ছে তখন সেটি প্রতিসরণ। উদাহরণ হিসেবে বলা যায় যে পুকুরের উপর থেকে, এখানে কিন্তু আমরা সাধারণভাবে প্রতিধ্বনির ক্ষেত্রে আমরা একটা পৃষ্ঠে বাধা পেয়ে শব্দটা আবার ফিরে যায়। সাধারণ ক্ষেত্রে অবশ্যই প্রতিফলনটাই ঘটে। কিন্তু যদি এমনটা হয়, জিনিসটা হচ্ছে যে পুকুরের উপর থেকে আমরা অনেক সময় পুকুরে খেলা করার সময় আমরা এটা করছি ছোটবেলায়, যে একজন পানির উপরে থাকে আর একজন পানির নিচে থাকে, তো পানির উপর থেকে কিছু একটা বলবে, সে পানির নিচ থেকে সেটা শুনে বাইরে এসে বলবে, এমন আমরা একটা মানে খেলা করতাম ছোটবেলায়। তো ঠিক জিনিসটা হয় এই এই ক্ষেত্রে কিন্তু ঠিক তেমনটাই হয়, কি হয় শব্দের প্রতিসরণ ঘটে। তো পানির নিচে পানির উপর থেকে যদি শব্দ করা হয় সেটি প্রথমত বায়ু মাধ্যমে, তো এটা হচ্ছে পুকুর, আর এখানে বায়ু তো অবশ্যই আছে, বায়ু মাধ্যম থেকে পুকুরে পানি মাধ্যমে যায়, অবশ্যই এখানে 2টা মাধ্যম রয়েছে। কিন্তু সাধারণ ক্ষেত্রে কোনো একটা পৃষ্ঠতে যখন শব্দ যাইতেছে তখন সেটা কিন্তু একটা মাধ্যম, 2টা মাধ্যম না এখানে। ওকে, তাহলে পানির এক্ষেত্রে কিন্তু যেহেতু 2টা মাধ্যম, তাই সেটা এই ঘটনাকে আমরা প্রতিসরণ বলি। বায়ু মাধ্যম থেকে পানি মাধ্যমে গিয়ে নিচে কিন্তু ব্যক্তি শুনতে পায়, তো এটা আমরা প্রতিসরণ বলতে পারি। তো এখানে যেহেতু বলছে শব্দের ক্ষেত্রে যে শব্দের প্রতিধ্বনির সময় কোনটি ঘটে, সাধারণভাবে আমরা বলতে পারি সেটা সাধারণ ক্ষেত্রে প্রতিফলন। ওকে, প্রতিসরণও ঘটে ক্ষেত্র বিশেষে। ওকে, 2টা মাধ্যম যদি আমাদের উল্লেখ করে তাহলে আমরা প্রতিসরণ দিতে পারি, কিন্তু সাধারণভাবে আমরা প্রতিফলনটাই বেশি অ্যান্সার করব। ওকে, তো এখন চলো আমরা পরবর্তী আমাদের এমসিকিউতে চলে যাই। বলছে অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে কম্পন ও তরঙ্গের মাঝে কম্পাঙ্ক বা কম্পন এবং তরঙ্গের মাঝে কত ডিগ্রি কোণের বা সৃষ্টি হয়। তো জিনিসটা দেখো তো, অনুদৈর্ঘ্য তরঙ্গ, জিনিসটা তো এমন না, এমনই তো নাকি, এমনই মানে কি, জিনিসটা তো এমন না। তো আমরা জিনিসটা দেখো তো, এই যে জিনিসটা এটাকে এইভাবে না দিয়ে আমরা এইভাবে দিই, তো একটু মডিফাই করে নিই। ওকে, তো আমরা যদি এটাকে মডিফাই করে নিই, দেখো তো জিনিসটা তো এমনই হতে হয়, তাই তো। এই তো দেখো তো, তুমি যদি বলি যে এই সম্পূর্ণটা কত,
180 একটা সরল রেখার উপরে অর্ধেকটা 180, সম্পূর্ণ হলো 360, তাই তো? তো যেহেতু এটা সরল রেখায় এই সম্পূর্ণটা 180, যেহেতু এইভাবে চলে গেছে তরঙ্গটা, বা দুঃখিত, এটা যদি হয়, যেহেতু এইভাবে চলে গেছে সেহেতু অর্ধেকটা এখানে কোণ রয়েছে, 180-র অর্ধেক 180/2, আমরা বলতে পারি সেটা কি 90। তাহলে অবশ্যই আমাদের অ্যান্সার 90। ওকে, অবশ্যই আমাদের অ্যান্সার 90। এটা আমি ব্যাখ্যা এখানে করে দিচ্ছি। এখন তরঙ্গ, অনুপ্রস্থ এবং অনু দৈর্ঘ্য তরঙ্গ রয়েছে আমাদের দুই প্রকার। আমরা যদি রশি দিয়ে উপর নিচ বরাবর বারবার কম্পন করি, আমরা এরকম করেছি না অনেক সময়, আমরা ছোটবেলায় আমরা এই ধরনের খেলা করে থাকি, তোমরাও খেলেছো। এখানে একজন ব্যক্তি থাকবে, এখানে আরেকজন ব্যক্তি থাকবে। আমরা এটা কি করছি, এই দড়ি দিয়ে রশিটাকে বারবার এভাবে দুইজন দুই দিক ধরে কিন্তু আমরা উপর নিচ করি না, বারবার করি তো। এটা আমরা করেছি ছোটবেলায়, খেলা করেছি না রশি দিয়া দুইজন মিলে, অনেক সময় করেছি তো অনেকে, নাকি? আমরা অনেকে খেলা করে থাকি। তো উপর নিচ করি, তরঙ্গ যায় সামনের দিকে। ওকে, উপরের চিত্র আমরা যে যে চিত্রটা এখানে, এই যে এটাকে আমরা একটু মডিফাই করে নিলাম, যেটা আমি দেখাইছি। তো আমরা জানি একটা রেখার উপর, যেটা আমি বলছিলাম যে সম্পূর্ণটা আছে কত, 360, তাহলে এই অর্ধেকটা কত হবে, এই অংশটাকে আমরা জানি 180। আবার এটার অর্ধেক মাঝ বরাবর যেহেতু তরঙ্গটা চলে যায়, তাই সেটা 90, যেটা আমি বলেছি। তাহলে অনুপ্রস্থ বা আর তরঙ্গের উদাহরণ পানির তরঙ্গ, রশির তরঙ্গ, একটু আগে বলছি। আর আমাদের এখানে কি চাইছে, অনুপ্রস্থ তরঙ্গই চাইছে, যেটা আমরা বের করে দিলাম। আর অনুদৈর্ঘ্য তরঙ্গটাও একটু বলে দিই সাথে। অনুদৈর্ঘ্য হচ্ছে সংকোচন প্রসারণের এক্ষেত্রে উদাহরণ হিসেবে বলা যায়, মানে সংকোচন প্রসারণের মাধ্যমে যে তরঙ্গটা তৈরি, সেটা কি আমরা উদাহরণ হিসেবে বলতে পারি স্প্রিং এর তরঙ্গ। স্প্রিং এর তরঙ্গ যেটা ঘটে, এই যে আমরা বড় করতে পারি স্প্রিংটাকে, বড় করতে পারি, আবার স্প্রিংটাকে আবার বা মানে কি শক্তি প্রয়োগ করে, এখানে আমরা কিন্তু স্প্রিংটাকে বড় করতে পারি, শক্তি প্রয়োগ করে সেটাকে আবার ছোটও করতে পারি। তো উপর নিচ বরাবর সংকোচন প্রসারণ ঘটে, এক্ষেত্রে তরঙ্গের দিকটাও উপর নিচ বরাবর। এ কারণে এটা সমান্তরাল এবং এখানে কোনো কোণেরই সৃষ্টি হয় না, যেহেতু উপর নিচ বরাবর বারবার আসলে করা হয়। তাহলে বলা যায় অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে কম্পনাঙ্ক তরঙ্গের মাঝে কোনো কোণ হয় না, কিন্তু অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে অবশ্যই কোণ হয়। সেটা কি, কম্পন এবং তরঙ্গের দৈর্ঘ্যের মাঝে, সেটা অবশ্যই 90 ডিগ্রি। উদাহরণ সকল, দেখো, অনু দৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে কি, সকল যান্ত্রিক তরঙ্গ হচ্ছে, সকল যান্ত্রিক যে কোনো কিছু থেকে শব্দ তৈরি, সেটা সবগুলাই কি যান্ত্রিক তরঙ্গ। যে কোনো থেকে যে কোনো কিছু থেকে যে শব্দ হয়, সেই শব্দ হচ্ছে কি অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর অনুদৈর্ঘ্য তরঙ্গ অবশ্যই যান্ত্রিক তরঙ্গ। ওকে, তাহলে সকল যান্ত্রিক তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। ওকে, এখন দেখো আমাদের পরে সুন্দর একটা প্রশ্ন। এখন বলা হয়েছে তরঙ্গ দ্রুতি। তরঙ্গ দ্রুতি মানে কি, বেগ। তরঙ্গ দ্রুতি মানে বেগ ভি, কম্পাঙ্ক এফ, এবং তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, এটার মাঝে সম্পর্ক কি? খুবই সহজ, আমরা একটা সূত্র জানি কি, ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। এটাই এর মাঝে সম্পর্ক, এটাই আমাদের আনসার। সেটা কি, ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। তো এখান থেকে কিন্তু, এখানে কিন্তু দেখো তো অপশন দিয়েছে ভি ইজ ইকুয়াল টু ল্যামডা বাই এফ, এটা কিন্তু সূত্র না। ভি ইজ ইকুয়াল টু এফ ভাগ ল্যামডা, এটাও না, কিন্তু ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, এটাই আমাদের সঠিক সম্পর্ক। আবার এই ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, এখান থেকে নানান রকম কন্ডিশন আমরা এখান থেকে বের করতে পারি, সেগুলোও যদি আমাদের অপশনে থাকে সেগুলো সঠিক। ঠিক আছে, যদি এই যে আমরা বললাম এই যে এফ ল্যামডা ইজ ইকুয়াল টু ভি, এটাও যদি থাকে সেটাও সঠিক। আবার এফ ইজ ইকুয়াল টু ভি ভাগ ল্যামডা, এটাও সঠিক। ওকে, মানে কি একটা থেকে আমরা সবগুলোই ব্যাখ্যা করে দিচ্ছি। এখন দেখো তো আমাদের পরবর্তী প্রশ্ন বলেছে, মানুষের শ্রাব্যতার উচ্চসীমা কত? মানুষের শ্রাব্যতার উচ্চসীমা হচ্ছে 2000 হার্টজ। ওকে, নিম্নসীমা তাহলে কত? নিম্নসীমা হচ্ছে 20। তো এই 20 যেটা, যেটা কম সেটাকে আমরা বলি শব্দের তর, আর যেটা বেশি উচ্চসীমা যেটা, সেটা হচ্ছে শব্দোত্তর। ওকে, তাহলে এক্ষেত্রে 20 হার্টজ থেকে 2000 হার্টজের ভিতরে সৃষ্টি হওয়া যে কোনো শব্দ, সৃষ্টি হওয়া শব্দ তরঙ্গ মানুষ শুনতে পায়। 20 থেকে কম হলেও এবং 2000 থেকে যদি বেশি হয়, কথা হলো
20 থেকে কমের কম মানে তরঙ্গের শব্দ আমরা শুনতে পাবো না, মানুষ শুনতে পাবো না। আবার 2000 থেকে বেশি তরঙ্গটাও শুনতে হবে না। তাহলে এই শ্রাব্যতার যে সীমাটা হচ্ছে 20 থেকে 2000। যেহেতু আমাকে বলছে উচ্চ সীমা, উচ্চ সীমা অবশ্যই 20,000, নিম্ন সীমা 20। ওকে, হার্স। ওকে, তো এই যে 20 হার্স থেকেও ছোট ছোট শব্দ, মানে শব্দ, এই তরঙ্গের শব্দ অন্যান্য প্রাণী, মানুষ নাও শুনতে পায়, বিড়াল শুনতে পাবে, এরা কিন্তু শুনতে পাবে 20 হার্জ, মানে কম তরঙ্গের শব্দ তারা শুনতে পায়। তো এখন আমরা কিছু বলছে যে কোন মাধ্যমের বেগ সব থেকে বেশি, এটা তো মুখস্থ জিনিস এরা, এটা তো অবশ্যই তোমাদের এই যে এগুলো একটু মনে রাখতে হবে। বাতাস, হাইড্রোজেন, পারদ, পানি, লোহা, এরা কোন মাধ্যমের বেগ কত কি, তাহলে কিন্তু এই ধরনের তুমি পারবে মুখস্থ, কোন মাধ্যমের কোন বেগ, এটা মুখস্থ করতে পারলে। এরপরে কিছু কথা এখানে বলেছি যে বায়ু মাধ্যমে তরঙ্গ যায়, বায়ু মাধ্যমে তরঙ্গ যায়, বায়ু মাধ্যমে, এই যে বায়ু মাধ্যমে তরঙ্গ যায় বা বেগ, সেটা কি ধীরে ধীরে যায়। কঠিন মাধ্যমে বেগ বা তরঙ্গ যায় সবথেকে দ্রুতভাবে, এবং তরল মাধ্যমে মাঝামাঝি দ্রুতভাবে কিন্তু এই তরঙ্গ যায়, তাদের বেগটা। ওকে, এটা মনে রাখতে হবে, মানে সময় এমসিকিউ লাগবে। এরপরে বলছে যে শব্দের বেগ কিসের উপর নির্ভর করে? শব্দের বেগ তাপমাত্রার উপর নির্ভর করে। কিসের উপরে? তাপমাত্রার উপরে নির্ভর করে, আবার মাধ্যমের উপরেও নির্ভর করে। কেন এটা বলতেছি? তাহলে এখানে আমাদের অ্যান্সার তাপমাত্রাও হবে, মাধ্যমও হবে, উভয়। যে গ আমাদের ক এবং খ উভয়টাই হবে। কেন? দেখো তাপমাত্রা, দেখো তাপমাত্রা এবং বেগের মাঝে সম্পর্ক, তাপমাত্রা এবং বেগের মাঝে সম্পর্ক ভি সমানুপাতিক √T। তো এখানে সমানুপাতিক সম্পর্ক, তাহলে বলতেছি তাপমাত্রা বাড়লে কি বেগও দ্রুত হবে, এবং তাপমাত্রা কমলে বেগও কমবে। তাহলে এই যে শব্দের বেগ কিসের উপর নির্ভরশীল? তাপমাত্রার উপর অবশ্যই নির্ভরশীল, যেহেতু সূত্রেই বলতেছি যে তাপমাত্রার সাথে বেগের সম্পর্ক সমানুপাতিক। আবার তুমি তো একটা জিনিস দেখো তো, যেহেতু বলতেছি যে তাপমাত্রা বাড়লে বেগও, তাপমাত্রা বাড়লে বেগও বাড়বে, তাপমাত্রা কমলে বেগও কমবে, এটা তুমি সূত্র থেকে জানতেছে। আবার দেখো তো, এই কারণে সাধারণ অবস্থায়, আমরা সাধারণ একটা অবস্থায় যদি শব্দ করি, এটা তাপমাত্রার কারণে খুব দ্রুত যায়, কিন্তু বৃষ্টির সময় বা শীতকালে, যেহেতু শীতকালে মানে কি তাপমাত্রা কি থাকে, বেশি থাকে না, তো সেক্ষেত্রে কি হয়, শব্দটা মানে দ্রুত যেতে পারে না বা ধীরে ধীরে যায়, তাই তো শীতকালে। তো তাপমাত্রার উপরে আমরা কিন্তু বলতে পারি, যেহেতু তাপমাত্রা কম থাকে শীতকালে কিংবা বর্ষার সময়, সেহেতু জিনিসটা কিন্তু খুব ধীরে ধীরে যায়, এই জন্য শোনা যায় না অনেক সময়, মানে বর্ষাকালে বা শীতকালের সময়। আবার তুমি তো দেখো তো, মাধ্যমের উপরও নির্ভরশীল। কেন? কেন বেগ মাধ্যমের উপর নির্ভরশীল সেটাও কিন্তু বলেছি, যে জিনিসটা কি বায়ু মাধ্যমে কি ধীরে ধীরে যায়, মানে তোমার হচ্ছে শব্দ, আবার কঠিন মাধ্যমে খুব দ্রুতই চলে যেতে পারে শব্দ। কেমন? তুমি মনে করো এখানে একটা লোহা রয়েছে, এই লোহার এই পাশে তুমি বাড়ি, এখানে একটা আঘাত করলে এই শব্দটা টং করে এই মাথায় কিন্তু চলে যেতে পারে, খুব দ্রুতই চলে যেতে পারে। তাহলে কঠিন মাধ্যমে কিন্তু বেগটা খুব দ্রুত হয়, এটা মনে রাখতে হবে। তাহলে মাধ্যমের উপরটাও কি নির্ভর করে। এই জিনিসটা যেখানে তুমি আঘাত করছো, এটা যদি কঠিন মাধ্যম না হয়, তরল মাধ্যম হতো, পানিতে যদি আঘাত করতে, বেগটা কিন্তু ওইভাবে খুব দ্রুত যেতে পারতো না। মাধ্যমের উপর নির্ভর করবে, এটা কিন্তু অলরেডি বলাই আছে। ওকে, তাহলে আমাদের শব্দের বেগটা কিসের উপর নির্ভর করে? তাপমাত্রার উপরও নির্ভর করবে, মাধ্যমের উপরেও নির্ভর করবে। তাহলে অবশ্যই ক এবং খ উভয়টাই হবে। হুম, এরপর বলছে যে এখন বলছে যে এবার এই প্রশ্নে আমরা, এটা কিন্তু গাণিতিক সমস্যা হলে এই সংক্রান্ত ম্যাথে তোমরা ম্যাথ অংশেই কিন্তু পারবে, এগুলো তোমরা খুব সাধারণ ম্যাথের যে ছোট ছোট যে সকল এগুলো রয়েছে, বেগ কত, ঠিক আছে, এগুলো তোমরা খুব পারবে, এগুলো এগুলো নিয়ে টেনশন নাই। কিছু গাণিতিক রয়েছে, এগুলো তোমরা এমনি ম্যাথ অংশ পারলে এটা পারবে। ম্যাথ অংশ আমি তো করাচ্ছি না, বা আমি অধ্যায়, আমার সময় সুযোগ খুবই কম, এজন্য সপ্তাহ অধ্যায়টা করতে পারছি না। যদি আল্লাহ তাআলা সেই সময় দেয় তাহলে ইনশাআল্লাহ করবো। ওকে।
তো আমরা এই সংক্রান্ত বিস্তার সংক্রান্ত আমরা অলরেডি ধরনের অঙ্ক করেছি, তো তোমরা এটা পারবে। বলা হয়েছে যে শব্দের তীব্রতা 16 গুণ বাড়াতে শব্দের বিস্তার কত পারতে হবে। তো তীব্রতা আয়ের মানটা 16, এই যে আয়ের মানটা 16 পেতে হলে এই এর মানটা পেতে অবশ্যই, তাহলে আয়ের 16, তাহলে অবশ্যই 16কে রুট করলে অবশ্যই আমরা পেয়ে যাবো মানটা কত 4। ওকে, কারণ আমরা এটা তো জানি, পারবা এখান থেকে সূত্র। ওকে 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 এখন কিছু কথা আমাদের জেনে নিতে হবে, সেটা হচ্ছে এই কতগুণ বৃদ্ধি না বৃদ্ধি এগুলা কিন্তু সবই তোমরা পারবে। এই যে বিস্তার 4 গুণ পেতে হলে তীব্রতা কতগুণ, এগুলা তোমরা এই ধরনের এমসিকিউ দিতে পারে, এগুলা তুমি এই সূত্র থেকেই পারবে। এখন আমি কিছু কথা বলছি যে এই যে এইটা একটুখানি মুখস্থ রাখতে হবে এই সকে, যে সুরেলা শব্দ তৈরির ক্ষেত্রে বাদ্যযন্ত্রের যে ব্যবহার, তার দিয়ে যে সকল বাদ্যযন্ত্র যেমন একতারা, বেহালা, সেতার, গিটার, এগুলো সবই তার দিয়ে তৈরি বাদ্যযন্ত্র। বাতাসের প্রবাহ কি বাঁশি, বাঁশি কিন্তু অবশ্যই ফু দিয়ে বাতাস দিয়ে বাজাতে হয়। হারমোনিয়ামটাও বাতাস দিয়ে হাত দিয়ে কিন্তু করতে হয়, বারবার উঠানামানা করতে হয় এভাবে, তাহলে কিন্তু সেটা হারমোনিয়াম বাজে। এবং আঘাত দিয়ে অর্থাৎ বাড়ি দিয়ে আঘাত করে, যেটা ঢোল, তবলা, এগুলো দপ, নানাল তাল, যেগুলো আঘাত করে হাত দিয়ে আঘাত করে বাজাতে হয়। ওকে, এই সকল বাদ্যযন্ত্র রয়েছে। এরপরে কিছু কথা রয়েছে। আমরা এখানে যে আমরা একটা সূত্র জানি, মানে কি দোলনকালের সূত্র টি, অর্থাৎ কোনো কিছু একটা তুমি বেঁধে দিয়েছো এটা দড়ির সাথে, এটা দোলনকাল, দোলতেছে কত সময় ধরে, সেটা টাইমটা আমরা কি জানি, টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল ভাগ জি। দৈর্ঘ্য এলটা কি অবশ্যই আমরা এটা জানি, এই সূত্রটা আছে। তো দোলনকাল অবশ্যই জিটা অভিকর্ষজ ত্বরণ। তো মনে করো বলছে যে 1 মিটার লম্বা সুতা দিয়ে 10 গ্রাম ভরের পাথর ঝুলিয়ে দিয়েছে, দোলনকাল কত হয়েছে, টি এর মানটা। তো টি এর মানটা যদি বের করতে চাই তাহলে 2 পাই গুণ হচ্ছে রুট ওভার এল এর মান। এল এর মান কিন্তু বলেই দিচ্ছে কত মিটার লম্বা আমাদের, 1 মিটার, তাহলে 1 ডিভাইডেড বাই জি এর মান তো আমরা জানি 9.8, এখন হিসাব করলে বেরিয়ে যাবে। এটা এই সূত্র থেকে সরাসরি। তো এই ধরনের ম্যাথ কিছু দিতে পারে, এগুলা করে সূত্র থেকে পারবে। ওকে, এখন আমরা কিছু মুখস্থ তোমার এমসিকিউ রয়েছে, আরো কিছু মুখস্থ, এটা একটুখানি তোমাদের মুখস্থ করতে হবে। সেটা হচ্ছে বাদুড় শব্দোত্তর কম্পাঙ্ক তৈরি করতে পারে, এটা মুখস্থ রাখতে হবে। এরপর সমুদ্রের গভীরতা নির্ণয় সোনার নামক যন্ত্র ব্যবহার করা হয়। এবার বয়স্ক পুরুষের ভোকাল কর্ড, এটা কি থাকে, ভোকাল কর্ড থাকে কি দৃঢ়, এই কারণে গলার স্বর হয় মোটা এবং কম্পাঙ্ক কম। তাহলে দেখো তো, ভোকাল কর্ড যদি দৃঢ় থাকে তাহলে কম্পাঙ্ক কম হয়, মানে বয়স্ক পুরুষের ক্ষেত্রে, এবং গলার স্বর হয়টা মোটা পুরুষের ক্ষেত্রে। আমাদের পুরুষের ক্ষেত্রে গলার স্বরটা মোটা হয় কেন, এই কারণেই। ওকে, এবারে নারী এবং যে ছোট ছোট শিশুদের ক্ষেত্রে গলার স্বরটা কেন হচ্ছে তোমার তীক্ষ্ণ এবং কম্পাঙ্কটা বেশি হয়, জিনিসটা হচ্ছে নারী এবং শিশুদের ভোকাল কর্ড দৃঢ় নয়, এই কারণে গলার স্বর হয় তীক্ষ্ণ এবং কম্পাঙ্ক হয় বেশি। মনে রাখতে হবে, এগুলো কিন্তু এমসিকিউতে এসে থাকে। ওকে, আচ্ছা, এখন আমরা লাস্ট আমাদের একটা এমসিকিউ আমরা করব, করেই কিন্তু আমাদের শেষ অধ্যায়টা, মানে অধ্যায়ের এমসিকিউটা। বলছি এখানে নিচের কোন সম্পর্কটা সঠিক, তাই তো? ওকে, এখানে মানে কোনগুলো সঠিক, এই ধরনের এমসিকিউ করতে পারে। তো এখানে এফ ইজ ইকুয়াল টু, এখানে এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স, অবশ্যই এটা সঠিক, এটা আমরা সূত্র জানি। ওকে ওকে, এরপরে বলা হচ্ছে যে 1/u প্লাস 1/f ইজ ইকুয়াল টু 1/v, তাই তো? ন, আমরা জানি এই যে এটা কিন্তু নয়, 1/u প্লাস 1/f ইজ ইকুয়াল টু 1/v, এটা কখনোই সঠিক নয়। সঠিকটা কি, সঠিক হচ্ছে 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f
এফ, এটা হবে। ওকে, আমরা এই সূত্রটাই জানি। তাহলে তাহলে অবশ্যই এটা সঠিক, এটা সঠিক নয়। এবং এরপরে আমাদের কি বলা হচ্ছে যে টি ইজ ইকাল টু 2 পাই জি রুট ওভার জি ভাগ এল, না উল্টা হবে, রুট ওভার এল ভাগ জি, তাহলে এটাও সঠিক নয়। এরপরে এফ ইজ ইকাল টু কি, এফ ইজ ইকাল টু ভি ল্যামডা, নট ভি ইজ ইকাল টু এফ ল্যামডা হবে। ওকে, তাহলে এটাও কি সঠিক নয়। তাহলে আমাদের একটা মাত্র অ্যান্সারই সঠিক, সেটা হচ্ছে কি অবশ্যই 1 বা ক দাগ বলতে পারি। ওকে, এখন তাহলে আমাদের কিন্তু এমসিকিউ গুলা শেষ হয়ে গেল। তোমরা অবশ্যই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে যদি ভালো লেগে থাকে। ইতিমধ্যেই অষ্টমাদের এমসিকিউ কিন্তু দিয়ে দিয়েছি ইনশাল্লাহ। শর্টকাট সিরিজের এমসিকিউ গুলো ইনশাল্লাহ তোমার কাজে দিবে। ইনশাল্লাহ যদি সময় সুযোগ হয় বাকি অধ্যায়গুলো দেওয়ার চেষ্টা করব। এবং তো আমি কথা দিয়েছিলাম যে অধ্যায়গুলো, যে সকল অধ্যায় তোমাদের সিলেবাস সেগুলো শেষ করা। তো ইতিমধ্যে যেগুলো আমি অধ্যায় করাইছি, 2টা বাকি আছে, 7 এবং 10, যেটা হয়তো করাবো না, সময় সুযোগ পাইলে করাবো। তো কথা হলো তোমাদের 4টা সিকিউ করার জন্য আমি সেই প্রস্তুতি কিন্তু করে দিয়েছি। আমার ফুল ফ্রিতে কিন্তু এই ইউটিউব চ্যানেল মনোরঞ্জন একাডেমি, এই চ্যানেলে কিন্তু দিয়ে দিয়েছি। তোমরা যদি চ্যানেলে ঢুকে যদি প্লেলিস্ট চেক করো তাহলে পেয়ে যাবে। ওকে, তো সকলে ভালো থাকবে ইনশাল্লাহ। এবং আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। এবং এই নোটটা পেতে, লাস্ট নোটটা পেতে অবশ্যই তোমরা মনোরঞ্জন একাডেমি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে। চ্যানেলের লিঙ্কটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিংবা কমেন্ট বক্সে থাকবে। তো সকলে ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।